সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আজকে চলো আমি তোমাদের বেসিক ইলেকট্রনিক্সটা আবার স্টার্ট করছি। সো বেসিক ইলেকট্রনিক্সে আমি লাস্ট তোমাদের যেটা পড়িয়েছিলাম, বেসিক ইলেকট্রনিক্সে লাস্ট কী পড়িয়েছিলাম, বেসিক ইলেকট্রনিক্সে আমি লাস্ট তোমাদের যেটা পড়িয়েছিলাম সেটা দেখিয়েছিলাম যে এই জিনিসটা দেখো, এটার পর থেকে আমি স্টার্ট করছি যে এটা যদি এনপিএন ট্রানজিস্টর হয়, এনপিএন ট্রানজিস্টর হয় তাহলে প্রথমেরটাকে ফরওয়ার্ড বায়াস দেন রিভার্স বায়াস। সো দিস ইজ আ ইমিটার বেস কালেক্টর। আই থিঙ্ক অল অফ ইউ আর নো। সো দেখো এবার এটাকে আমরা কিসে রাখি, দিস ইজ আ J1 জাংশন, দিস ইজ আ J2। তাহলে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে, এই সাপ্লাইটা দেওয়া হয় ফরওয়ার্ড বায়াসে আর এটা দেওয়া হয় রিভার্স বায়াসে। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের এটা দেখিয়েছিলাম যে এইটা হচ্ছে আমাদের ইমিটার কারেন্ট IE, এটা হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট IC আর দিস ইজ আ বেস কারেন্ট। ক্লিয়ার? IB। ওকে, IB। তো এখান থেকে একটা রিলেশন লেখা যায়, এখান থেকে একটা রিলেশন লেখা যায় যে IE ইকুয়াল টু IB প্লাস IC। সো সবসময় যখনই আমরা যে কোনো ট্রানজিস্টার পড়বো না কেন, সবসময় কিন্তু ইমিটার কারেন্ট ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। ওকে, দেখো এই যে এটা পজিটিভ সাইন, তাহলে এই দিক দিয়ে কারেন্ট এন্টার করছে আর এই দিক দিয়ে কারেন্টটা লিভ করছে, এদিক দিয়ে বেরিয়ে এখানে নেগেটিভে এসে মিশবে, তাহলে এদিক দিয়ে ঢুকছে এবং এটা পজিটিভ, তার মানে এ ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে, বুঝতে পারছো? আর এখানে ঢুকবে, এন্টার করবে, তাহলে এই পয়েন্টটাকে যদি তুমি দেখো তাহলে এটা IB আর এটা যদি আমাদের IC হয় এটা IE। তাহলে দেখো এই পয়েন্টে এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং, তাহলে আউটগোয়িং এখানে কোনটা, IB প্লাস IC, দিস ইজ আউটগোয়িং, এন্টারিং হচ্ছে IE। ক্লিয়ার? তো সবসময় যে কোনো সার্কিটের ক্ষেত্রে আমরা যখনই ইলেকট্রনিক্সের যতগুলো সার্কিট সলভ করব না কেন, অলওয়েজ কিন্তু ইমিটার কারেন্ট ইকুয়ালস টু IB প্লাস IC। ক্লিয়ার? চলো এবার যে জিনিসটা আমরা দেখব, এটা মুছে দিচ্ছি, এটা কারেন্ট ডাইরেকশন অনুযায়ী। ওকে, এবার যে জিনিসটা দেখব আমরা সেটা হচ্ছে ইলেকট্রনের ডাইরেকশন অনুযায়ী আমরা একটা রিলেশন তৈরি করব। ইলেকট্রনের ডাইরেকশন অনুযায়ী একটা রিলেশন তৈরি করব। এই রিলেশনগুলো আমাদের মোর ইম্পর্টেন্ট। দেখো তাহলে এটা হচ্ছে N টাইপ, এটা P, এটা N, তার মানে N এর মধ্যে ইলেকট্রন হচ্ছে আমাদের মেজরিটি ক্যারিয়ার। ক্লিয়ার? আর এখানে হোলস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এখানে কম থাকবে P টাইপ, এখানে আবার ইলেকট্রন। আই থিঙ্ক ক্লিয়ার? এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা, আলটিমেট এখানে কি হচ্ছে, যখন আমি এখানে ফরওয়ার্ড বায়াস লাগাবো। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ফরওয়ার্ড বায়াস? ইমিটারের সাথে, এটা তো ইমিটার, এটা তো বেস আর এটা তো কালেক্টর। ক্লিয়ার? এটা কালেক্টর C এটা। ওকে, তাহলে আমরা যখন এখানে এটাকে এই J1 জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস লাগাবো, তার মানে ফরওয়ার্ড বায়াস মানে কি, N এর সাথে নেগেটিভ টার্মিনাল আর P এর সাথে পজিটিভ, সেটাই করেছি। যখন লাগাবো তখন ইলেকট্রনগুলো কি করবে, এই যে ইলেকট্রনগুলো এই দিকে যেতে থাকবে, তাই তো? এটাই তো হবে, ইলেকট্রনগুলো বেস রিজিয়নে চলে যাবে। ইলেকট্রনগুলো সব বেস রিজিয়নে কেন চলে যাবে, এই যে নেগেটিভ ইলেকট্রন কি করবে, এই নেগেটিভ চার্জ এটা কি করবে, ইলেকট্রনগুলোকে রিপালস করবে, ফোর্স করবে, দ্যাটস ওয়াই ইলেকট্রনগুলো সব বেসের দিকে চলে যাবে। সো ইলেকট্রনগুলো বেসের দিকে চলে যাওয়ার পরে বেসের মধ্যে কি হবে, ইলেকট্রন হোলস রিকম্বাইন হবে, ইলেকট্রন হোলস রিকম্বাইন হবে। সো কতটা ইলেকট্রন আর হোলস রিকম্বাইন হবে, দেখো ইমিটারের তুলনায় বেসটা এতটাই ছোট হয় যে ইমিটারের যদি 100% ইলেকট্রন এখানে আসে, অনলি 5% ইলেকট্রন আর রিকম্বাইন হয় বেসের মধ্যে, অনলি 5%, সেটা 2 to 5% বলা হয়। তাহলে রিকম্বিনেশনটা কতটা হয়, রিকম্বিনেশনটা 2 থেকে 5%। ক্লিয়ার?
2 থেকে 5% রিকম্বিনেশন হয় এখানে, 2 থেকে 5% ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের ডাইরেকশন দিস সাইড, ইলেকট্রন এখানে রিকম্বিনেশন হচ্ছে, এবং বাকি যে ইলেকট্রন থাকছে 98 থেকে 95% বা 95% থেকে 98%, সেটা কোথায় চলে যাচ্ছে? সে বাকি ইলেকট্রনগুলো কিন্তু সোজা এখান থেকে কালেক্টরে এন্টার করছে, কালেক্টর রিজিয়ানে এন্টার করে এই দিক দিয়ে ফ্লো করে যাচ্ছে। কেন এই দিকে ফ্লো করছে? এটা পজিটিভ, এটা পজিটিভ টার্মিনাল। তাহলে এই পজিটিভ টার্মিনাল কি করবে? ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে, তাই না? তাহলে ইলেকট্রনকে নিজের দিকেও আকর্ষণ করবে, বোঝা গেল? তাহলে আলটিমেট এটার ওয়ার্কিং প্রিন্সিপাল কি করে হচ্ছে? প্রথমে আমি একে ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, তার জন্য এই নেগেটিভ টার্মিনাল বা নেগেটিভ চার্জ এগুলোকে রিপালস করছে ইলেকট্রনগুলোকে, ইলেকট্রনগুলো বেসে যাচ্ছে, রিকম্বাইন হচ্ছে 2 to 5%, বাকি 98 থেকে 95% ইলেকট্রন সব কালেক্টরে চলে এসছে। আসার পর কালেক্টরের মধ্যেও তো ইলেকট্রন আছে, সব মিলিয়ে মিশিয়ে সব মিলে এখান দিয়ে ফ্লো করে যাচ্ছে। তাহলে আলটিমেট এইভাবে ফ্লো করে যাচ্ছে। তাহলে আমরা এখন বের করব যে কালেক্টরের মধ্যে দিয়ে এটা কি ফ্লো? এটা ইলেকট্রন ফ্লো। এই ডাইরেকশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইলেকট্রনের ডাইরেকশন। এই ডাইরেকশনটা যে আমি দিলাম, তাহলে এইদিকে ইলেকট্রন যাচ্ছে, এখানে রিকম্বাইন হয়ে কিছুটা এইদিকে আসছে, কিছুটা এইদিকে আসছে, আর বাকিটা কালেক্টরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার? বাকিটা কালেক্টরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এবার দেখো এবার আমরা যদি কারেন্টের ডাইরেকশন দেই, তাহলে এর উল্টো হবে, ঠিক এরকম, ঠিক এর উল্টো হবে, তাই না? তোমরা সবাই জানো ঠিক এর কারেন্ট ডাইরেকশনটা উল্টো হবে। চলো, কারেন্ট ডাইরেকশনটা উল্টো হয়েছে। এবার এটা হচ্ছে আমাদের আইসি, এটা হচ্ছে আমাদের আইবি, এটা আইই। এবার আমরা কালেক্টর কারেন্টটাকে ফাইন্ড করার চেষ্টা করব। দেখো কালেক্টর কারেন্টটাকে, তাহলে কালেক্টর কারেন্ট ইকুয়াল টু কী হবে? একটা ইকুয়েশন ফাইন্ড করব। কি করে? দেখো এখান থেকে ধরে নিলাম এন নাম্বার অফ ইলেকট্রন কোথায় গেল, ধরে নিলাম এন নাম্বার অফ ইলেকট্রন বেসে গেল। ওকে, বেসে মাত্র এন নাম্বার অফ গেলে তার মাত্র 2 থেকে 5%, এক্স্যাক্টলি বলতে পারবো না কতগুলো ইলেকট্রন রিকম্বিনেশন হচ্ছে, বাট 2 to 5% এখানে রিকম্বিনেশন হলো, বাকিটা এখানে চলে আসলো। তাহলে কতটা আসলো? ধরে নিলাম আলফা ইন্টু এন। তাহলে এন নাম্বার অফ ইলেকট্রন এখান থেকে এখানে গেল, এখানে রিকম্বিনেশন হলো, বাকি যে পড়ে থাকলো সেটা 98 থেকে 5%, সেই ইলেকট্রনটা হচ্ছে এটা আলফা ইন্টু এন। এই ইলেকট্রনটা কোথায় চলে আসলো? এটা ইমিটার, এটা বেস কালেক্টর রিজিয়ানে। ওকে, কালেক্টর রিজিয়ানে চলে আসলো। এইবার এই এন নাম্বার অফ ইলেকট্রনের ফ্লো মানে তো কারেন্ট ফ্লো। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের আইই, ইমিটার কারেন্ট। এই এন নাম্বার অফ ইলেকট্রনের ফ্লো মানে ইমিটার কারেন্টের ফ্লো, তাই না? তাহলে ইমিটার কারেন্ট ফ্লো করলো বেসে, ওকে, বেস রিজিয়ান থেকে এবার কালেক্টর রিজিয়ানে। তাহলে এটা কি আলফা ইন্টু এন, তাহলে এটাকে আমরা আলফা ইন্টু আইই বলতে পারি। তার মানে ভালো করে বোঝো যে আমি জাস্ট বোঝাচ্ছি যে আলফার ভ্যালু যদি হাফ হয় কোনো কারণে, এটা একটা কোফিশিয়েন্ট, যদি কোনো কারণে আলফার ভ্যালু যদি হাফ হয়, তাহলে আইই যদি 100 হয়, তাহলে এখানে কত? 50 হবে। যদি আইই মানে ইমিটার কারেন্ট কোনো কারণে 50 অ্যাম্পিয়ার হয়, তাহলে আলফা ইন্টু আই কত হবে? আলফা ইন্টু আই 25 হবে না? বিকজ এই আলফার ভ্যালু কত? হাফ ধরে নিয়েছি, ওয়েন আলফা ইকুয়াল টু হাফ। তার মানে আমরা একটা কোফিশিয়েন্ট দিয়ে গুণ করেছি। কেন কোফিশিয়েন্ট দিয়ে গুণ করেছি? কারণ আমরা তো জানি না যে এক্স্যাক্টলি কতটা ইলেকট্রন এখানে রিকম্বিনেশন হয়েছে, দ্যাটস ওয়াই একটা কোফিশিয়েন্ট দিয়ে গুণ করেছি। ক্লিয়ার? চলো, তাহলে এটা জাস্ট আমি বোঝালাম তোমাদের, এটা কিন্তু এক্স্যাক্টলি না, এটা প্রায় 98%। আমি তোমাদের কি বলছি? প্রায় 98% ইলেকট্রনই এই দিকে চলে আসে। তাহলে এবার দেখো এই ইলেকট্রন নাম্বার অনুযায়ী আমি কারেন্টটাকে ধরে নিলাম। এন নাম্বার অফ ইলেকট্রন মানে হচ্ছে ইমিটার কারেন্ট, এবং বাকি আলফা ইন্টু এন নাম্বার অফ ইলেকট্রন মানে কালেক্টরের মধ্যে। এবার এই রিজিয়ানে কতটা ইলেকট্রন চলে এসছে সেই অনুযায়ী আমি কারেন্টটাকে কনসিডার করে নিলাম যে আলফা ইন্টু আইই। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো, তাহলে কালেক্টর
কালেক্টর কারেন্টটাকে, এই কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, IE ইকুয়ালস টু আলফা ইন্টু IE প্লাস ICBO। সো ভালো করে বোঝো কি লিখেছি আমি, ভালো করে বোঝো। এই কালেক্টর কারেন্টটাকে আমি এভাবে লিখতে পারি তো, এরকম ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, দেখো আলফা ইন্টু IE, কালেক্টর কারেন্টটাকে আমি আলফা ইন্টু, যদি এখানকার কারেন্টটা IE হয়, যদি ইমিটারের কারেন্ট IE হয়, তাহলে কালেক্টরের কারেন্ট কি হবে, আলফা ইন্টু IE। কেন, ভালো করে বোঝো, যদি ইমিটারের কারেন্ট 100 হয়, তাহলে কালেক্টরের কারেন্ট কত হবে, আলফা ইন্টু 100। বোঝা গেল? তার মানে আমি কোফিশিয়েন্টের ভ্যালুটা, কোফিশিয়েন্ট মানে কোনটা, এখানে কত পার্সেন্ট ইলেকট্রন রিকম্বিনেশন হয়েছে, সেই পার্সেন্টেজটা জানলে আমি আইসির ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ধরে নিলাম যে 95%, ধরে নিলাম 95% রিকম্বিনেশন হয়েছে, তাহলে এখানে 95% বসিয়ে দিলে যে ভ্যালুটা পাবো সেটাই আইসির ভ্যালু। তাহলে ধরলাম সরি, রিকম্বিনেশন হয়েছে অনলি 5%, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আইসি। তাহলে ধরে নিলাম এখানে 5% রিকম্বিনেশন হয়েছে, তাহলে পড়ে আছে কত, 98%, 95%, তাহলে 95% মানে কত, 95/100 ইন্টু 100, তাহলে দেখো এই যে 95, তাহলে আইসির ভ্যালু 95। তার মানে বুঝতে পারছো, আলফা হচ্ছে একটা কোফিশিয়েন্ট, তাহলে IE যদি 100 হয়, আইসি হচ্ছে আলফা ইন্টু 100। আলফাটা কি, আলফা হচ্ছে এখানে রিকম্বিনেশন হচ্ছে কতটা, তার কোফিশিয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমরা এখানকার কারেন্টটাকে যদি IE বলি, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, আলফা ইন্টু IE। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে কালেক্টর কারেন্ট, এইখানকার কারেন্টটাকে তো কালেক্টর কারেন্টই বলবো আমরা। এখানকার কারেন্ট, এই কারেন্টটা এই এন্টার করছে, কারেন্ট তো অ্যাকচুয়ালি এই দিক দিয়ে ফ্লো করবে, আর ইলেকট্রন ফ্লো করছে এই ডাইরেকশানে, কারেন্ট ফ্লো করছে এই ডাইরেকশানে। বোঝা গেল? ইলেকট্রন ফ্লো করছে ক্লকওয়াইজ, কারেন্ট ফ্লো করছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা যদি আলফা ইন্টু IE কারেন্ট হয়, তাহলে IC ইকুয়ালস টু আলফা ইন্টু IE লিখতে পারি। এবার এটার সাথে আরেকটা পার্ট লেখা যায়, এটা হচ্ছে ICBO। সো হোয়াট ইজ ICBO? আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা ইকুয়াল টু এটা আমি বলতে পারবো, ওকে, একটু তোমরা বুঝে গেছো। বাট ICBOটা কি, এটা হচ্ছে লিকেজ কারেন্ট। সো হোয়াট ইজ লিকেজ কারেন্ট? তোমরা জানো লিকেজ কারেন্ট হচ্ছে যে কোনো জাংশন যদি ফরওয়ার্ড রিভার্স বায়াসে থাকে, তাহলে একটা মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য একটা লিকেজ কারেন্ট ফ্লো করে। তাহলে এটা কি J2 জাংশন, এটা আমাদের J2 জাংশন। এই J2 জাংশন কিসে আছে, রিভার্স বায়াসে। তাহলে J2 জাংশন যেহেতু রিভার্স বায়াসে আছে, দ্যাটস ওয়াই এখান থেকে কি হবে, একটা লিকেজ কারেন্ট ফ্লো করবে। দ্যাটস ওয়াই এখান থেকে একটা লিকেজ কারেন্ট ফ্লো করবে কোন ডাইরেকশনে। তাহলে কি করে করছে অ্যাকচুয়ালি দেখো, ভালো করে দেখো, এর মধ্যে মেজরিটি ক্যারিয়ার হোল, মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, আমি ধরে নিলাম দুটো ইলেকট্রন আছে। এর মধ্যে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হোল, তাহলে দুটো হোল। তাহলে এই ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো করার চেষ্টা করবে না, মাইনরিটি ক্যারিয়ারের জন্য ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এই সাইডে। কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এইটাকেই তো বলা হয়েছে ICBO। এই যে কারেন্টটা, যেটা লিকেজ কারেন্ট, এই মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা ফ্লো করছে, দিস ইজ কল্ড ICBO। তাহলে ভালো করে দেখো, এই ডাইরেকশানে IC প্লাস ICBO দুটোই ফ্লো করছে, ICও ফ্লো করছে, ICBO। তাহলে IC ইকুয়াল টু আমরা জানি আলফা ইন্টু IE আর লিকেজ কারেন্ট। তাহলে এই ডাইরেকশানে দুজন, এই ICকেই তো আমরা বলতে পারি আলফা ইন্টু IE। তাহলে আলফা ইন্টু IE এই ডাইরেকশানে ফ্লো করছে, লিকেজ কারেন্টও এই ডাইরেকশানে। তাহলে দুজনের ডাইরেকশান সেম হওয়ার জন্য আমরা IC ইকুয়াল টু আলফা ইন্টু IE প্লাস ICBO বলতে পারি। ওকে ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে কালেক্টর কারেন্ট এটা। তাহলে আমরা দুটো রিলেশন পেলাম আজকে, IC ইকুয়ালস টু এটা, আর ইমিটার কারেন্ট ইকুয়ালস টু IC প্লাস IB। এই দুটো রিলেশনকে স্টার মার্ক দিয়ে রাখো, এগুলো কিন্তু সারা জীবন কাজে লাগবে। যতদিন তোমরা ইলেকট্রনিক্স পড়বে, অ্যানালগ পড়ো বা বেসিক ইলেকট্রনিক্স পড়ো, হোয়াট এভার, তোমার কিন্তু এগুলো সারা জীবন কাজে লাগবে। ক্লিয়ার? চলো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। হোয়াট ইজ কমন বেস কনফিগারেশন? তাহলে আমি এটা কি বোঝালাম, রিলেশন বিটুইন
ইমিটার, কালেক্টর অ্যান্ড বেস কারেন্ট। ওকে, সো আজকে দেখব আমরা কমন বেস কনফিগারেশন। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে নিচে কমেন্ট করবে অবশ্যই। ক্লিয়ার? নিচে কমেন্ট করো যে স্যার আমি জায়গাটা বুঝতে পারছি না, আর কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার করবে, মানে পুরো কোশ্চেনটা করবে, অল্প জাস্ট বলে ছেড়ে দেবে না, কারণ আমি প্রচুর টিউশন পড়াই। সো দ্যাটস ওয়াই আমার মনে থাকে না আমি কোথায় কেমন পড়িয়েছি, কখন কি পড়িয়েছি। ওকে, পুরোটা আমাকে বলবে। হ্যাঁ, সো কমন বেস কনফিগারেশন। কমন বেস কনফিগারেশন কি হবে? আমরা যে এতক্ষণ ধরে যে ছবিটা ড্র করছিলাম সেটাই হচ্ছে কমন বেস কনফিগারেশন। তাহলে এটা হচ্ছে NPN, ইমিটার বেস কালেক্টর। তার মানে কমন বেস কথাটার মানে হচ্ছে দুটো টার্মিনালের মধ্যেই বেসটা কমন। তার মানে বেস ফরওয়ার্ড বায়াসেও থাকবে আর রিভার্স বায়াসেও থাকবে। বেস ইজ আ কমন পার্ট। তাহলে কমন ইমিটার যখন হবে তখন কি হবে? ইমিটার দুটো পার্টের মধ্যে থাকবে। কমন কালেক্টর যখন হবে তখন কালেক্টর দুটো পার্টের মধ্যে থাকবে। ওকে, সো এটা NPN মানে এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো হবে, এটা এন্টারিং, এটাও এন্টারিং। ক্লিয়ার? দিস ইজ আ মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, এই হিসাবে কারেন্টটা কিন্তু এখানে রোটেট করবে। এবার ভালো করে দেখো, এই জিনিসটা আমরা কমন বেস কনফিগারেশনে একটা রিলেশন বের করব। রিলেশনটা কি? আমরা অলরেডি এখান থেকে একটা রিলেশন বের করেছি যে collector current equals to alpha into I plus ICBO. So this is a leakage current. তাহলে এই লিকেজ কারেন্টটা কত? এই লিকেজ কারেন্টটা 2 থেকে 5%, মানে রিকম্বিনেশন যতটা হচ্ছে, রিকম্বিনেশন যেটা হচ্ছে ওটাই কি লিকেজ কারেন্ট? ভুল বলেছি তো আমি? না, তাহলে রিকম্বিনেশনে কারেন্টটা কিন্তু আলাদা। এই লিকেজ কারেন্টটা হচ্ছে এই রিভার্স বায়াসের জন্য যতটা কারেন্ট এখানে ফ্লো হচ্ছে, মানে সামথিং, সেটা পার্সেন্টেজ নয়, মানে খুবই কম। তার মানে এই লিকেজ কারেন্টটাকে আমরা বলতে পারি যে এই ইমিটার কারেন্টের থেকে অনেক ছোট। ইমিটার কারেন্টের থেকে লিকেজ কারেন্ট অনেক ছোট, এটা বলা যায় তো? তাহলে ইমিটার কারেন্টটা IC ইকুয়ালস টু আলফা ইন্টু IE। তার মানে এটা প্রায় 98 অ্যাম্পিয়ার। মানে টোটাল কারেন্ট যদি সার্কিটে 100 হয় তাহলে এটা প্রায় 98 অ্যাম্পিয়ার। আর এটা কত? ধরে নাও ওই 0.5 সামথিং, এরকম সামথিং পয়েন্ট। তাহলে বলতে পারি না যে ইমিটার কারেন্টটা এই ICBOর থেকে অনেক বড়, এটা বলতে পারি তো? লিকেজ কারেন্ট অনেক বড়। তাহলে যদি এটা বলতে পারি, সেই হিসাবে আমরা এটাকে নেগলেক্টেড ধরে নিয়ে লিখতে পারি IC ইকুয়ালস টু আলফা ইন্টু IE। তাহলে এখান থেকে আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো, IC ইকুয়ালস টু IE, আলফা ইকুয়ালস টু IC বাই IE। এটাকেই বলা হয় অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর। এটাকেই কি বলা হয়? দেখো আমার স্পেলিং মিস্টেক হয়, আমি আগে থেকেই বলছি। ওকে, যদি ভুল হয় কনসিডারেবল। তো দিস ইজ আ অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর। সো হোয়াট ইজ অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর? তাহলে অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর, তাহলে তোমাকে যদি বলে যে অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর ফর কমন বেস কনফিগারেশন, তাহলে কমন বেস কনফিগারেশনের জন্য অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর কি? আলফা IC বাই IE বলা হয় এটাকে। আলফাটাকে IC মানে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। ভালো করে লক্ষ্য করো, এটা আমাদের আউটপুট কারেন্ট, এটা আমাদের ইনপুট কারেন্ট। তাহলে আউটপুট বাই ইনপুটকেই অ্যাম্প্লিফাইং বলা হয়, অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর। তাহলে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজকেও তুমি অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর বলতে পারো। আমরা এখানে কি প্রমাণ করলাম? আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট ইকুয়ালস টু অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর। ক্লিয়ার? চলো, সো কমন বেস কনফিগারেশনে এটা আমরা প্রমাণ করলাম। এটা মুছে দিচ্ছি। এবার কমন বেস কনফিগারেশনটার আমরা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখব, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স,
সেটা দেখার আগে আমাদের আরেকটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে আর্লি এফেক্ট। দেখো হোয়াট ইজ আর্লি এফেক্ট? তোমরা কি জানো আর্লি এফেক্ট কি? এটাকে আরেকটা জিনিস বলা হয় অর বেস উইথ মডুলেশন। বেস উইথ মডুলেশন, এখানে উইথ বলতে WIDTH, ওকে, উইথ বলতে থিকনেস। সো বেস উইথ মডিউলেশন, তার মানে বেসের উইথটাকে আমরা মডিউলেট করব, বেসের উইথটাকে, দিস ইজ আ বেস, এই উইথটাকে কমাবো বাড়াবো, মডিউলেট করব, কমাবো বাড়াবো। ক্লিয়ার? সো ভালো করে এই ছবিটা একটু মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু আর কোনো কোশ্চেন থাকবে না তোমাদের। আমি বেসটাকে একটু বড় করে আঁকছি, এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর, ইমিটার বেস কালেক্টর। তাহলে যখন এটা ফরওয়ার্ড বায়াস, যখন আমরা বেসে ফরওয়ার্ড ইমিটার বেসে ফরওয়ার্ড বায়াস আর কালেক্টরে রিভার্স বায়াস দিচ্ছি, তখন কি হচ্ছে ভালো করে দেখো, কালেক্টরে রিভার্স বায়াস ভোল্টেজটাকে ইনক্রিজ করলে এই ডিপ্লেশন লেয়ারটা এদিকে বাড়তে থাকবে না? কেন বাড়তে থাকবে? এটা অলরেডি J2 জাংশনটা কি আছে, এটা J1, এটা J2 জাংশন কিছে আছে অলরেডি, ও রিভার্স বায়াসে আছে J2। তাহলে রিভার্স বায়াস, এবার যদি আমি ভোল্টেজ বাড়াই তাহলে এর ডিপ্লেশন লেয়ারটা কি ক্রমশ এই সাইডে বাড়তে থাকবে। কেন স্যার এই দিকে কেন বাড়তে থাকবে? কারণ বেস রিজিয়ানে যে ডোপিংটা আছে তার কনসেন্ট্রেশন সব থেকে কি হবে, তার কনসেন্ট্রেশন সব থেকে কম, লাইটলি ডোপড করা হয়, বেস রিজিয়ানটাকে লাইটলি ডোপড করা হয়। সব থেকে বেশি ডোপিং হচ্ছে এখানে করা হয়, তারপরে এখানে, তারপরে এখানে, মানে সব থেকে লাইটলি ডোপড হচ্ছে বেস রিজিয়ান। ওকে, তাহলে ডোপিং কনসেন্ট্রেশন আমি এটা বলেছি, তাও আবার বলছি, ডোপিং কনসেন্ট্রেশন সব থেকে বেশি ইমিটার, তারপরে কালেক্টর, তারপরে বেস। তাহলে ডোপিং কনসেন্ট্রেশন যা হবে তাহলে আমাদের ডোপিং কনসেন্ট্রেশন অনুযায়ী তো আমাদের ডিপ্লেশন লেয়ারটা ক্রিয়েট হবে। তাহলে ডিপ্লেশন লেয়ার কি হবে, বেস রিজিয়ানে সব থেকে বেশি ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হবে, কারণ এখানে কনসেন্ট্রেশন সব থেকে কম। ওকে, ডোপিং কনসেন্ট্রেশন। এবার ডোপিং কি যদি বোঝাতে বলো তাহলে তোমাদেরকে পেছনের ভিডিওগুলো দেখতে হবে। ক্লিয়ার? বেসিক ডায়োড পড়ে নাও তাহলেই বুঝে যাবে। এবার দেখো, এইবার আমি যত বাড়াচ্ছি এখানে আমার এই বেস রিজিয়ানটার কিন্তু কমে যাচ্ছে, মানে বেস রিজিয়ানটা কিন্তু কমে যাচ্ছে অ্যাকচুয়ালি, মানে বাড়ছে কি তাহলে এই ডিপ্লেশন লেয়ারটা বেশি যাচ্ছে। তাহলে আমি যদি বলি এইটা হচ্ছে আমাদের WB, মানে উইথ অফ বেস, টোটালটাকে বলছি উইথ অফ বেস। তাহলে আর আমি যখন ভোল্টেজ বাড়াচ্ছি তাহলে এটা কমছেটা কি, এফেক্টিভ উইথটা কমে যাচ্ছে, W এফেক্টিভ, মানে বেসের কাজ করার এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে। এই বেস কাজ করছে কোন জায়গাটা, এই ফাঁকা রিজিয়ানটা, এটাই তো কাজ করছে, বাকি তো এটা ডিপ্লেশন রিজিয়ান, এই অ্যারো হেডেরটা আমার ডিপ্লেশন রিজিয়ান বোঝাচ্ছে। তাহলে এই এফেক্টিভ উইথটা কমে যাচ্ছে, এখানে আমি ভোল্টেজ আরও বাড়ালাম, তাহলে আরও এই এফেক্টিভ উইথটা কমে গেল, এটা আরও অকুপাই করে নিল এই এফেক্টিভ, এই যে ফাঁকা রিজিয়ানটা। তার মানে কি হচ্ছে, যখনই আমি রিভার্স বায়াস ভোল্টেজটাকে ইনক্রিজ করছি, ডিপ্লেশন লেয়ারটা বেসের দিকে বাড়ছে, দ্যাটস ওয়াই বেসের এফেক্টিভ উইথটা কমে যাচ্ছে, কাজ করার এরিয়াটা কমে যাচ্ছে, বেসের কাজ করার এরিয়াটা কমে যাচ্ছে। যদি কাজ করার এরিয়াটা কমে যায়, এখানে ইলেকট্রন কি হবে, রিকম্বিনেশনটাও কমে যাবে, ইলেকট্রন হোল আর ইলেকট্রনের রিকম্বিনেশনও কমে যাবে, ওয়ার্কিং এরিয়া কম, তো অলরেডি হোলসগুলো কমতে থাকবে, এবং এদের সাথে এখান থেকে যে ইলেকট্রন আর হোলসের যে পেয়ার তৈরি হচ্ছিল, এখানে যে রিকম্বিনেশন হয়ে যে এই বেস কারেন্ট ফ্লো করছিল, এই যে IB, এটা কম ফ্লো করতে শুরু করবে। তার মানে
রিভার্স বায়াস যত আমি ইনক্রিজ করব ইলেকট্রন হোলসের পেয়ারটা তত কমতে থাকবে ইন এ বেস রিজিয়ান, তার জন্য আইবি কিন্তু কম ফ্লো করবে, বেস কারেন্ট কম ফ্লো করবে। ক্লিয়ার? তাহলে এইভাবে একটা রিলেশন পাচ্ছি আমরা, রিভার্স বায়াস ভোল্টেজ ইনক্রিজ করলে কি হবে, রিভার্স বায়াস ভোল্টেজ ইনক্রিজ করলে বেসের এফেক্টিভ উইথ WEFF লিখেছি আমি, এফেক্টিভ উইথ কি হবে, কমবে। রিকম্বিনেশন কি হবে, রিকম্বিনেশন কি হবে, কমবে। রিকম্বিনেশন মানে ইলেকট্রন আর হোলসের মধ্যে যে রিকম্বিনেশন এটা কমবে। তাহলে রিকম্বিনেশন যদি কমে এই আইবিও কমবে, আইবিও কমবে, বোঝা যাচ্ছে তো? আইবিও কমবে। তাহলে বাড়বে হচ্ছে ডিপ্লেশন লেয়ার, তাহলে ডিপ্লেশন লেয়ারটা বাড়বে, ডিপ্লেশন লেয়ার বাড়বে। তাহলে বোঝা গেল। সো দিস ইজ আ আর্লি এফেক্ট অর বেস উইথ মডিউলেশন। তার মানে বেসের উইথটাকে মডিউলেট করে আমরা কি করছি, বেস কারেন্টটাকে কিন্তু কন্ট্রোল করতে পারছি। তার মানে রিভার্স বায়াস ভোল্টেজটাকে বাড়িয়ে কমিয়ে আমরা বেসের কারেন্টটাকে কিন্তু কন্ট্রোল করতে পারছি। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, যদি কোথাও ডাউট থাকে তোমরা ভিডিওটাকে আবার আর্লি এফেক্ট থেকে এনে আবার একবার দেখে নাও, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে লিখে নাও, নাহলে কিন্তু এগুলো মনে রাখা পসিবল নয়। আমি যতগুলো কথা বলেছি বারবার শোনো আর জিনিসগুলোকে নোট ডাউন করো। এবার দেখো, আমরা দেখব কমন বেস কনফিগারেশনে এবার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখব আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে কি? তার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে ইনপুট কারেন্ট, তার মানে ইনপুট কারেন্ট হচ্ছে আইই, আর ইনপুট ভোল্টেজ অ্যান্ড ইনপুট ভোল্টেজ মানে কোনটা, এখানকার ভোল্টেজটা, এই যে ভোল্টেজটা, এই দুটো পোর্শন। তাহলে এক্স্যাক্টলি এই ভোল্টেজটা কোনটা? এবার দেখো ছবিটা আমি ড্র করছি, বুঝতে পারবে। ওকে, তাহলে দিস ইজ আ বেস, এটা ইমিটার, এটা কালেক্টর। তাহলে অ্যারো হেড বাইরের দিকে কেন দিলাম? অ্যারো হেড বাইরের দিকে দেওয়াতে মনে হচ্ছে এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, NPN ট্রানজিস্টার, দ্যাটস ওয়াই অ্যারো হেডটা বাইরের দিকে। তাহলে এই যে ভোল্টেজটা এটাই হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। এটাকে আমরা কি বলবো, VBE। ওয়াই দিস ইজ আ VBE? কারণ দেখো পজিটিভ পোটেনশিয়াল বি টার্মিনালের সাথে, নেগেটিভ পোটেনশিয়াল ই টার্মিনালের সাথে। তাহলে এটা তো আমাদের বি বেস, এটা ইমিটার, এটা কালেক্টর। তাহলে এই বেসের সাথে পজিটিভ, ইমিটারের সাথে নেগেটিভ, হায়ার পোটেনশিয়াল আগে হয় বলে এটাকে VBE বলা হয়। তাহলে এক্স্যাক্টলি এই ভোল্টেজটা কোথাকার, এই দুটো পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের। অনেকে এই ভোল্টেজটাকে বলে, বাট এই ভোল্টেজটাকে অ্যাকচুয়ালি বলা হয় না, এটা VBB বলা হয়, এটাকে VBB, আর এটাকে বলা হয় অলওয়েজ পজিটিভ পোটেনশিয়ালটাকে। তাহলে সি পজিটিভ, তাহলে VCC, এটাকে VCC বলা হয়। বাট এটাকে অনেকে বলে, কিন্তু তোমরা বলবে না। ওকে, তাহলে সাপ্লাই, এটা এক্সাইটেশন ভোল্টেজ। এটা কি আমাদের এক্সাইটেশন ভোল্টেজ, এটা কি আমাদের এই দুটো টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ, ই টার্মিনাল, বি টার্মিনাল। তাহলে এটা VBE, আর এটা আউটপুট ভোল্টেজটা কি হবে? তাহলে হায়ার পোটেনশিয়াল কে আছে, কালেক্টর, তাহলে এখানে সি হবে CB। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এইবার দেখো আমরা তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, এখান থেকে যে কারেন্ট আউটওয়ার্ড ডাইরেকশানে আসছে, আউটওয়ার্ড, এটাকে IE বলে, এটা ইনওয়ার্ড IC, এটাও ইনওয়ার্ড IB। সো আমরা এখন কার মধ্যে বের করবো, IE অ্যান্ড VBE, এদের দুজনের মধ্যে যে কার্ভটা তৈরি হবে, দিস ইজ কল্ড ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তার মধ্যে এই এরিয়াটায়।
যখন আমরা একটা ট্রানজিস্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বের করব তার আউটপুটটাকে কনস্ট্যান্ট ধরে নিব। তার মানে আউটপুটের কাকে কনস্ট্যান্ট ধরব? আউটপুট ভোল্টেজটাকে কনস্ট্যান্ট ধরে নিব। তাহলে আউটপুট ভোল্টেজ ভিসিবি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তোমরা দেখতে পাচ্ছ? আই থিঙ্ক দেখা যাচ্ছে জিনিসটা, হ্যাঁ দেখা যাচ্ছে। চলো তাহলে আমরা কি ধরে নেব, কি বললাম আমি, আউটপুট ভোল্টেজ ভিসিবিটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। ওকে, এবার এটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে এবার আমরা একটা গ্রাফ ড্র করব। কার মধ্যে গ্রাফটা হবে? কার মধ্যে হবে? ইনপুট কারেন্ট অ্যান্ড ইনপুট ভোল্টেজ যখন আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট, যখন আউটপুট ভোল্টেজটা কি কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে আমাদের আইই, এটা হচ্ছে আমাদের ভিসিবি নাকি না ভিবিই। তাহলে কনস্ট্যান্টকে আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট, আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট। তাহলে আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট বলতে এটাকে এইভাবে ড্র করবে, ভিসিবি ধরে নিলাম, ভিসিবি কততে আছে? 5 ভোল্ট ধরে নিলাম। ভিসিবি কততে আছে? 5 ভোল্ট। 5 ভোল্টে ওকে আমি কনস্ট্যান্ট করে রেখে দিয়েছি। তার মানে আউটপুটটাকে আমি কনস্ট্যান্ট করে রেখেছি 5 ভোল্টে। এবার এই অনুযায়ী আমি আমাদের ইনপুটের কার্ভটা আমি চেক করব। তার মানে এই আউটপুটটা কনস্ট্যান্ট 5 ভোল্ট, ইনপুট কার্ভটা চেক করব। তাহলে ইনপুট কার্ভ চেক করলে কি হবে? তাহলে ভালো করে দেখো, এটা যদি কনস্ট্যান্ট হয় তার মানে এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে J1। তাহলে ফরওয়ার্ড বায়াসে নর্মালি ডায়োডের ফরওয়ার্ড বায়াসের আমরা ক্যারেক্টারিস্টিক্স কেমন দেখেছিলাম? এরকম দেখেছিলাম। তো এরকম এটাও এরকমই হবে। সো নর্মাল ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক্স ট্রানজিস্টারের ক্ষেত্রেও নর্মাল এরকমই হবে। ক্লিয়ার? আমরা অ্যাকচুয়ালি তো আমরা এই জাংশনের অ্যাক্রসেই বের করছি না, অ্যাকচুয়ালি এই দুটো ইনপুট কারেন্ট ইনপুট ভোল্টেজ, তার মানে এই পোর্শনটা তো ডায়োডের মতনই ওয়ার্ক করছে। তাহলে এটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সের মতনই হবে। বোঝা গেল? যেখানে এই যে ভোল্টেজটা এটা কত? 5 ভোল্ট বলা হয়েছে। এবার দেখো আমি যদি ভিসিবিটাকে আমি যদি বাড়াই, তার মানে ভিসিবি বলতে কোনটা? এখানকার ভোল্টেজটা। এখানকার ভোল্টেজ মানে কোনটা? ভালো করে দেখো, ভিসিবি মানে ভিসিসি বলতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অনেক জায়গায় বলে, অনেক জায়গায় বলে না। এটাকে এক্সাইটেশন ভোল্টেজ বলে, এটা এক্সাইটেশন ভোল্টেজ বলে। বাট এটা এখানকার ভোল্টেজটা যদি এরকমই তুমি দেখতে চাও, মানে রিভার্স বায়াস ভোল্টেজটা অ্যাকচুয়ালি এই ভিসিবি কোনটা? রিভার্স বায়াস ভোল্টেজ, যেটা নিয়ে আমরা রিলেশনগুলো বের করেছি। তো এই রিভার্স বায়াস ভোল্টেজটা যদি আমি ইনক্রিজ করি তাহলে কি হবে? বেস রিজিয়নটা কি হবে? কমতে থাকবে। এই বেস রিজিয়নটা কি হবে? কমতে থাকবে। বেস রিজিয়ন যদি কমে, এফেক্টিভ উইথটা কমতে থাকবে, মানে কাজ করার এরিয়াটা কমবে। তার মানে বেস কারেন্ট কি হবে? বেস কারেন্ট কি হবে? তার মানে ভালো করে বোঝো, যদি আমি ভিসিবি, এটা কি রিভার্স বায়াস ভোল্টেজ, এটাকে যদি আমি ইনক্রিজ করি, যদি রিভার্স বায়াস ভোল্টেজটাকে ইনক্রিজ করি, তাহলে বেস রিজিয়নটা কমবে। বেস রিজিয়নটা যদি কমে, এফেক্টিভ উইথটাও কমে যাবে, মানে কাজ করার জায়গাটা। বেস কারেন্ট কি হবে? আইবি। বেস কারেন্ট কি হবে? কম ফ্লো করবে। বেস কারেন্ট কম ফ্লো করবে। যদি বেস কারেন্ট কম ফ্লো করে, তাহলে বেস কারেন্ট যদি কম ফ্লো করে, তুমি ভালো করে বোঝো, এখান থেকে কারেন্ট যখন ফ্লো করে, এখানে অনলি 2% কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করে যায়, বাকি 98% আমরা কি দেখেছি? ইলেকট্রন যখন এই দিক থেকে এইদিকে ফ্লো করছিল, ইলেকট্রন ফ্লো মানে তো উল্টো দিকে কারেন্ট ফ্লো, তাহলে ইলেকট্রন ফ্লো দিয়েই বুঝে নিই। ইলেকট্রন এই দিক থেকে এইদিকে ফ্লো করছিল, 2% বা 5% ইলেকট্রন এই দিকে ফ্লো করে গেল, বাকি 95% এদিক দিয়ে চলে গেল। তাহলে এবার যদি এখান থেকে 2%-এর জায়গায় 1% বেস কারেন্ট ফ্লো হয়, 1% বেস কারেন্ট ফ্লো হয়, তাহলে বাকিটা কোন দিকে চলে যাবে? কালেক্টর দিয়ে চলে যাবে। তার মানে বেস কারেন্ট যদি কম হয়, বেস কারেন্ট যত কম হবে, ইমিটার কারেন্ট তত বাড়বে, আর কালেক্টর কারেন্টও তত বাড়বে। তাহলে ইমিটার কালেক্টর কারেন্ট বাড়ছে আমরা কি করে বুঝলাম? এই যে রিলেশন আইসি ইকুয়ালস টু আইবি প্লাস আইসিবিও। দেখো, যদি কালেক্টর কারেন্ট বাড়ে তাহলে ইমিটার কারেন্ট বাড়বে, এই যে সমানুপাতিক তো এরা।
এই রিলেশন থেকে তো আমরা দেখতে পাচ্ছি এরা সমানুপাতিক, তাই না? এখান থেকে তো আমরা লিখতে পারি যে আইসি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আইবি, সরি আইবি না এটা, হ্যাঁ এটা ইমিটার কারেন্ট। তাহলে আইসি আর কালেক্টর কারেন্ট, তার মানে ইমিটার থেকে কালেক্টরে যে কারেন্ট ফ্লো সেটা কিন্তু ডিপেন্ড করছে আইবির উপর। তার মানে আমরা যদি এফেক্টিভ উইথটা কমিয়ে দেই তাহলে বেস থেকে কম কারেন্ট ফ্লো করবে, বেস থেকে যখনই কম কারেন্ট ফ্লো করবে তখন কালেক্টর আর ইমিটারের মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, বোঝা গেল? তাহলে কালেক্টর ইমিটার, তার মানে আমি যখনই এই ভোল্টেজটাকে যখনই এই রিভার্স বায়াস ভোল্টেজটাকে যখনই বাড়াবো তাহলে এই ইমিটার কারেন্টটা তত বেশি হবে। বুঝতে পারছো? এই যে ভোল্টেজটাকে আমি 10 ভোল্ট করলাম, এই দিকে আসবে, বোঝা গেল কি? তাহলে ইমিটার কারেন্ট বেশি হলে তাড়াতাড়ি কী হবে? কন্ডাক্ট করে যাবে, এই জন্য এর আগে কন্ডাক্ট করে গেল। যত ভোল্টেজ বাড়াবো তত তাড়াতাড়ি কন্ডাক্ট করতে থাকবে। 5 ভোল্টেও এখানে কন্ডাক্ট করেছে, 10 ভোল্টেও এখানে কন্ডাক্ট করছে, আরও বাড়াবো আরও তাড়াতাড়ি কন্ডাক্ট করবে, তাহলে 15 ভোল্ট হলে এখানে কন্ডাক্ট করবে। বুঝতে পারছো? তার মানে আমি রিভার্স বায়াস ভোল্টেজটাকে যত ইনক্রিজ করব আমার বেস কারেন্ট কম ফ্লো হচ্ছে, কালেক্টর কারেন্ট বেশি ফ্লো হওয়ার জন্য ইমিটার কারেন্ট বেশি ফ্লো হচ্ছে, দিস ইজ আ রিলেশন। সো ইমিটার কারেন্ট বেশি হওয়ার জন্য আমার ট্রানজিস্টারটা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করে যাবে। ওকে, সো দিস ইজ আ কমন বেস কনফিগারেশন। এটা কি হলো? আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখবো আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পারছো তো ব্যাপারগুলো? দেখো এগুলো মানে কনফিউজ হওয়ার কিছু নেই তোমাদের, তোমরা খুব ভালো করে যেখানে বুঝতে পারছো না বারবার ভিডিওটা দেখো, ঠিক আছে? ভিডিওটা 3-4 বার দেখো, তারপর দেখবে, আমাকে বলবে যে স্যার তাও বুঝতে পারিনি, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, তাহলে এবার দেখবো আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটাকে মুছে দিলাম। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার মধ্যে হবে? সেম ভাবে আউটপুট ভোল্টেজ মানে VCB আর আউটপুট কারেন্ট মানে IC, এই দুজনের মধ্যে তখন কি হবে? ইনপুট কারেন্টটা কনস্ট্যান্ট IE। তার মানে কার মধ্যে হবে? IC ভার্সেস VCB এর মধ্যে হবে ইনপুট কারেন্ট তখন কনস্ট্যান্ট, তাহলে IE হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে তোমরা বলতে পারো যে স্যার এখানে প্রথমে যখন আমরা করলাম যে আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট ছিল, এখানে ইনপুট কারেন্টটা কেন কনস্ট্যান্ট হচ্ছে, ইনপুট ভোল্টেজটা কেন কনস্ট্যান্ট নয়? কেন তোমরা এটা বলতে পারবে? ভালো করে একটা জিনিস দেখো, ইনপুট কারেন্ট এটাকে যদি আমি কনস্ট্যান্ট করি আমার এই দিকের সবগুলোই কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ ইনপুট কারেন্টটাই কিন্তু ওভারঅল সবার উপর ডিপেন্ড করছে। দেখো এই ইনপুট কারেন্ট, এই যে আমি এখান থেকে এই ভোল্টেজটা কত? এটা VBE ফরওয়ার্ড ভোল্টেজ। তাহলে এটা আমি যদি এই IEটা কনস্ট্যান্ট করে দিই তাহলে এই ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে ভালো করে দেখো, আমরা দেখলাম এখনই IC ইকুয়ালস টু আলফা ইন্টু IE প্লাস ICBO। তাহলে এটাকে যদি কনস্ট্যান্ট করি, ICর উপর ডিপেন্ড করছে, বা বলতে পারো IC IEর উপর ডিপেন্ড করছে, তাহলে এটাকে কনস্ট্যান্ট করলে ICটাকে কনস্ট্যান্ট করা যাবে, এটা হলো। এবং IE আবার এই VBর উপর ডিপেন্ড করছে, VBE এর উপর ডিপেন্ড করছে। তাহলে এই VBE যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার জন্য আমাকে IEটাকে কনস্ট্যান্ট করতে হবে। তার মানে IEটা কিন্তু সব কিছুর ওপরেই ডিপেন্ড করছে, ঠিক আছে? এই IEটা এখানকার ভোল্টেজের উপর ডিপেন্ড করছে, ICর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এই IEটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছি। ওকে, চলো এবার যদি আমরা IEটাকে কনস্ট্যান্ট করি তাহলে আমরা কি পাবো?
আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মানে কার কার মধ্যে, এটা হবে আইসি আর এটা ভিসিবি। তাহলে আমাদের কনস্ট্যান্টকে আইই, এই আইইটা এখানে আসবে। আইই ধরে নিলাম এখানে প্রথমে 0 ছিল। ভালো করে বোঝো, আমরা যে এই যে গ্রাফগুলো ড্র করছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা সিআরওতে দেখতে পাবো, ঠিক আছে। সো এই গ্রাফগুলো তোমরা যদি কোনো ইকুয়েশান থেকে এক্স্যাক্টলি ফাইন্ড করার চেষ্টা করো পাবে না। ধরে নাও একটা y = mx আছে, এরকম একটা ইকুয়েশান থেকে তো আমরা গ্রাফ সবাই বানাতে পারি, বাট এই ধরনের যে গ্রাফগুলো বানানোর জন্য এক্স্যাক্ট কোনো ইকুয়েশান তোমরা পাবে না। সো তোমাকে একটু গ্রাফের টাইপটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ধরে নিলাম আইই মানে এখানকার কারেন্টটা যখন 0 ছিল তখন দেখো যদি আইই 0 হয়, দেখো কালেক্টর কারেন্ট = আমরা আইসিবিও পাচ্ছি। তার মানে যদি ইনিশিয়ালি ইনপুট কারেন্ট যদি 0 থাকে তবুও আমরা একটা লিকেজ কারেন্ট পাচ্ছি ফরওয়ার্ড বায়াসের জন্য, রিভার্স বায়াসের জন্য। সেটা এরকমভাবে পাই। এই রিজিয়ানটাকেই বলা হয় কাট অফ রিজিয়ান। So what is cutoff region? When the input current is 0 তবুও আমরা কি পাচ্ছি, সামথিং লিকেজ কারেন্ট ফ্লো পাচ্ছি একটা সার্কিটের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের কাট অফ রিজিয়ান। ওকে, এবার দেখো, এবার ভালো করে লক্ষ্য করবে, এইবার আমি এই আইইটাকে ইনক্রিজ করছি, 1 করব, আইইটাকে 2 করব, 3, 4 পর্যন্ত নিয়ে যাব, ঠিক আছে। তাহলে ইমিটার কারেন্টটাকে যদি আমি ইনক্রিজ করি, ইমিটার কারেন্টটা ইনক্রিজ করলে কালেক্টর কারেন্ট কি হবে, ইনক্রিজ হবে। কালেক্টর কারেন্ট ইনক্রিজ হবে এখান থেকে, এই রিলেশন থেকে। ইমিটার কারেন্ট বাড়ালে কালেক্টর কারেন্ট কি হবে, বাড়বে। তাহলে এই আমাদের কালেক্টর কারেন্ট, তাহলে ইমিটার বাড়ালেই কালেক্টর কারেন্ট এভাবে বাড়তে থাকবে। তাহলে এগুলো কি, এগুলো আমরা আগে থেকে আমরা ইনপুটটাকে কনস্ট্যান্ট করে নিচ্ছি, মানে ইনপুটটাকে কনস্ট্যান্ট বোঝাচ্ছে এখান থেকে আমরা ইমিটার কারেন্টটাকে কনস্ট্যান্ট করে নিলাম যে 4 অ্যাম্পিয়ার। তাহলে কালেক্টর কারেন্ট সেই হিসাবে কি হলো, বেড়ে গেল। ওকে, এইবার এটাকে দেখতে কিছুটা এরকম লাগবে। ওকে, সো যে রিজিয়ানে ওয়ার্ক করে এই রিজিয়ানটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ান। এটাকে বলা হয়, যে রিজিয়ানে ওয়ার্ক করে এই রিজিয়ানটাকে, এটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ান। সো হোয়াট ইজ অ্যাক্টিভ রিজিয়ান? তাহলে এটা হচ্ছে কাট অফ রিজিয়ান, আর কাট অফ রিজিয়ানের উপরে যে এই পুরো রিজিয়ানটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ান। এবং এই রিজিয়ানটা হচ্ছে, এই যে এই রিজিয়ানটা, এটাকে বলা হয় স্যাচুরেশন। ওকে, দিস ইজ আ স্যাচুরেশন। সো অ্যাক্টিভ রিজিয়ানেই কিন্তু একটা নর্মাল ট্রানজিস্টার কি করে, ওয়ার্ক করে। অ্যাক্টিভ রিজিয়ানে একটা নর্মাল ট্রানজিস্টার কিন্তু ওয়ার্ক করে। ওকে, আর দিস ইজ আ স্যাচুরেশন রিজিয়ান। ওকে, তো আই থিঙ্ক তোমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পেরেছো আমি কিভাবে করলাম। চলো, সো আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমি এরপর থেকে আবার তোমাদের কন্টিনিউ করাবো। তাহলে এরপরে কি ক্লাস আসবে, কমন বেস কনফিগারেশন হলো, এবার কমন ইমিটার কনফিগারেশন। ওকে, চলো বাই।